আমরা আপনাদের কেসটা খুব ভালো করে দেখলাম এবং আপনাদের কথাও শুনলাম। এটা পরিষ্কার যে আপনারা প্রোটোকল ভেঙেছেন। এর আগে যে আমরা কোনো সিদ্ধান্ত নেই, যদি আপনি আপনার পক্ষ নিয়ে কিছু বলতে চান তো বলতে পারেন। আপনারা যখন স্থির করেই নিয়েছেন যে আমরা প্রোটোকল ভেঙেছি, তাহলে বাকি থাকলো কি আমাদের ঠিক বলবার? দেখুন মিস্টার প্রদ্যুমান, আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমরা যা বলছি তার সাক্ষী আছে। আর আমরা সবাই গত 20 বছর ধরে সিআইডিতে কাজ করছি। 20 বছর। এটা হেলাফেলা করিনি আমরা। সিআইডির কাজের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিয়েছি। দেখুন, কোনো সময় সিচুয়েশন অনুযায়ী আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়, কিন্তু প্রোটোকলের জন্য আমাদের চুপ করে থাকতে হয়। আর তারপরেও সেই অপরাধীকে তার শাস্তি পৌঁছে দিয়েছি। দেখুন, আপনাদের কথা আমরা বুঝতে পারছি, কিন্তু নিয়ম কানুন পালন করাটাও যে জরুরি সেটাও তো আপনারা জানেন। সবসময় নিয়মের উপর ডিপেন্ড করা যায় না স্যার। আমাদের কাজটাই এইরকম, সিচুয়েশন অনুযায়ী আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। আর যেখানে দয়ার প্রসঙ্গ বলছেন আপনারা, সেখানে প্রোটোকল ভাঙার দরকার ছিল, প্রয়োজন ছিল। দয়া একজন সাহসী ইন্সপেক্টর স্যার, সিআইডির জন্য সব কিছু করতে পারেন। আমরা কোনোভাবেই ওকে হারাতে চাইছি না। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আমরা প্রোটোকল ভেঙেছি, তাহলে যে শাস্তি আপনারা দেবেন আমরা অ্যাকসেপ্ট করব। দেখুন, আমরা আপনাদের কথা মেনে নিচ্ছি, কিন্তু নিয়ম তো আপনারা ভেঙেছেন। আর নিয়ম তো ফলো করার জন্যই হয়, আপনারা তো আর আইনের থেকে ঊর্ধ্বে নয়। এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের টিমটাকে ভাঙা হবে না, আপনারা কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আজ থেকে আপনাদেরকে মনিটর করা হবে। আপনাদের সমস্ত কেস একজন সুপারভাইজিং অফিসার মনিটর করবে, যাকে আমরা নিয়োগ করেছি। হ্যালো, আমার নাম শীতল। আজ থেকে শীতলই আপনাদের মনিটর করবে। মনিটর করবে মানে? মানে এইটা হলো যে আপনাদের কেসের যাই অ্যাক্টিভিটি হোক সেটা শীতল আমাদের বলবে। আপনাদের কেসগুলোর সমস্ত খবরাখবর রাখবার অধিকার থাকবে শীতলের। আপনাদের টিম আগে থাকবে কি থাকবে না, এটাও আমরা শীতল ম্যাডামের রিপোর্টের পর সিদ্ধান্ত নেব। দেখুন, আজ পর্যন্ত আপনারা যা চেয়েছেন করেছেন, কিন্তু এখন সিচুয়েশন বদলে গেছে। আজ থেকে আপনাদের সমস্ত কেসে শীতলকে ইনভলভ করতে হবে। দেখুন, আমার কাজের ধরন কিছু আলাদা, আর আর আপনাদেরকে আমার কাজ ফলো করতে হবে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আজ থেকে আপনি আমাদের বস? না না, আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ড বস। বস বলা উচিত হবে না। দেখুন, আমি এখানে এসেছি আপনাদের কেসগুলো স্মুথলি হ্যান্ডেল করার জন্য, আর আমি চাইবো যে এখানে আমার ডিসিশনে ফাইনাল হবে। দেখুন প্লিজ, রাগ হওয়ার কোনো কারণই নেই, কারণ আমি শুধু অর্ডার্স ফলো করছি। ইনফ্যাক্ট আমার কাছে অর্ডার্স আছেও। আর এখানে পরিষ্কার লেখাই আছে যে আজকের পর যে কেসেরই আপনারা ইনভেস্টিগেশন করবেন ওটা আমার নজরের মধ্যে থাকবে। ইনফ্যাক্ট আমার লুক রাখতে হবে, আর প্রত্যেকটা ইনভেস্টিগেশন কেসের রিপোর্ট
আমাকে দিতে হবে। অ্যান্ড দ্যাট অলসো ইনক্লুডস ফরেন্সিক ইনভেস্টিগেশন। আর এখানে এটাও লেখা আছে যে কোনো সাসপেক্টের সাথে যে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স করার আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। আর দেখুন, হ্যালো এসিপি প্রদ্যুমান। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ওকে, দুটো খুন হয়েছে, আমাদের বেরোতে হবে। এত তাড়াতাড়ি বেরোবেন আপনারা? ফাইন্ড আউট করবেন না যে ওই কলটা ফ্রড নাকি সত্যি সত্যি মার্ডার হলো কিনা, এভাবে বেরিয়ে যাবেন? শীতল দেবী, আপনার কথা ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো দুটো খুন যেখানে হয়েছে আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। হ্যাঁ, আপনাকে সব রিপোর্ট আমরা পাঠিয়ে দেব। আপনাকে তো রিপোর্ট করতে হবে। লেটস গো। কোথায় খুন হয়েছে জানি না। জানো না? তার মানে আপনারাই ফোন করে বলেছিলেন যে খুন হয়েছে এখানে? দুটো খুন হয়েছে, তাই জন্যই আমি আপনাদের ডেকেছি। দুটো খুন হয়েছে, কিন্তু খুন কোথায় হয়েছে? লাশ দুটো কোথায়? জানি না স্যার, আমি শুধু শুনেছি। কি শুনেছো তুমি? চিৎকার চেঁচামেচির আওয়াজ? না, আমি সব কিছু শুনেছি, দেখেওছি, কিন্তু আমি ওখানে ছিলাম না। স্যার, ও কোনো বাজে স্বপ্ন দেখেছে তাই এই সব কথাবার্তা দেখুন বলছে। ম্যাডাম, স্বপ্ন নয়, আমি খুন হতে দেখেছি। কবে, কখন, কোথায় সেটা আমি জানি না, কারণ আমি ওখানে ছিলামই না। যখন আপনি ওখানে ছিলেনই না, তাহলে আপনি এই খুন হতে দেখলেন কি করে? এই টিউনের মাধ্যমে। এই বিটটায় অনেক বৃষ্টি হচ্ছে, আশেপাশে গাছ আছে আর একটা ভাঙা বোটও আছে। এই ড্রামটায় কেউ এই লোকটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর এই বিটটাতে ওই লোকটা ওকে পাথর দিয়ে মাথায় মারছে। আচ্ছা, তুমি ওদেরকে খুন হতে দেখেছো মিউজিকের পার্ট শুনে? এটা হয়নি তো যে এগুলো তোমার শুনে কিছু ভেবেছো, আন্দাজ করেছো? স্যার, আমি গেস করিনি। এই মিউজিক আমি দেখতে পাচ্ছি। কিন্তু মিউজিকে খুন হতে দেখা কিভাবে সম্ভব? ম্যাম, অনন্যার শরীর খারাপ তাই এরকম কথা বলছে। আপনি কে? স্যার, আমার নাম লতা, আমি এখানকার মেট্রন। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, যখন থেকে ও অরফেনেজে এসেছে। কি অসুখ হয়েছে অনন্যার? স্যার, ওর সিনেস্থেসিয়া আছে। সেনেথেসিয়া? ম্যাম, একটা কন্ডিশন আছে। নর্মাল কন্ডিশনের মানুষরা মিউজিক শুনতে পায়, কিন্তু এই কন্ডিশনে মানুষ মিউজিক শুনতে শুনতে ভিজুয়ালও দেখতে পায়, আর মিউজিক শুনতে শুনতে ভিডিওর মতো দেখতে পায়। আপনি তার মানে বলতে চাইছেন যে অনন্যা সাউন্ড দেখতে পায়? ইয়েস স্যার। কি করে? আপনি চোখ বন্ধ করুন আর ইমাজিন করুন ড্রাম বিট শুনতে পাচ্ছেন। নিন, কল্পনা করছি। আপনি কি দেখতে পাচ্ছেন? ড্রাম বিটের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা নর্মাল কন্ডিশনে হয়, কিন্তু সিনেস্থেসিয়াতে মানুষ মিউজিকের সাথে নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পায়। যেমন কিছু মানুষদের দেখতে পায়, রং দেখতে পায়, বা যে কোনো কিছু দেখতে পায়। তার মানে এই মিউজিকের পার্ট শুনে তুমি ওই খুন দুটো হতে দেখেছো? হ্যাঁ। আমার মনে হচ্ছে যে অনন্যা মিউজিক শুনে যেটা দেখছে ওটা আসলে নেই। ও ওটাকে ভিজুয়ালাইজ করছে, যেমন আমরা স্বপ্নে দেখি, কিন্তু স্বপ্নতে যেটা আমরা দেখি সেটা ভিজুয়ালাইজ করি, কিন্তু সেটা সত্যিকারের হয় না। স্যার না, স্যার আমি যেটা দেখছি সেটাই বাস্তব। যেটা আমি দেখছি সেটা খুব ভয়ঙ্কর, যেন আমি টিভিতে কাউকে মার্ডার হয়ে যেতে দেখছি। আর দুটো আলাদা আলাদা মিউজিকে দুটো আলাদা আলাদা খুন হচ্ছে, একটা পাথর দিয়ে হচ্ছে আর একটা ক্রোবার দিয়ে। আচ্ছা, আর একটা খুনের ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? খুনটা কোথায় হয়েছে, তার আশেপাশে কোথায় কি ছিল, খুনি কে, কি করছিল? আশেপাশে পাহাড় আছে, একটা লোক নিচে পড়ে আছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে।
স্যার ও এসে গেছে স্যার ও ওকে মারছে ক্রোবার দিয়ে স্যার বারবার মেরে যাচ্ছে। ব্যাস, খুনির ফেস তুমি দেখোনি। ঠিক আছে, আমরা এই কেসের ইনভেস্টিগেশন করব। স্যার আমি এরকম কেসের ব্যাপারে তো শুনিনি। কিন্তু পুরবী যেভাবে ও ডিটেলসে আমাদের গল্পটা বলছিল, সন্দেহ হচ্ছে আমার সত্যি ঘটনা বলছে না তো। স্যার আমার কিছু মনে আসছে, যেরকম এই মেয়েটা বলল এরকম আমি কোথাও পড়েছিলাম স্যার। কোথাও পাথর দিয়ে খুন করা হয়েছে। তাহলে একটা কাজ করো দয়া, ক্রাইম ব্রাঞ্চে খোঁজ নাও যে এরকম দুটো কেস হয়েছে কিনা। ওকে স্যার। স্যার, যেরকমটা আপনি বলেছিলেন ঠিক এরকমই কেস 2 মাস আগে পুনেতে হয়েছিল। তাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল। আর যা ক্রোবার দিয়ে মার্ডার পানভেলে হয়েছিল এই ধরুন 6 মাস আগে। তো সেগুলোর ফাইল এনেছেন এখানে? Yes, yes, yes. স্যার এই কেসগুলো। আর এটা হলো পানভেল মার্ডার কেস ফাইল। পানভেল, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। আমি খুন হতে দেখেছি। আশেপাশে গাছ আছে আর একটা ভাঙা বোটও আছে। যেটা ভিজুয়ালে দেখেছিল সেটা একদম হুবহু ওই রকম স্যার। তার মানে ও যা বলছে তার সঙ্গে মিলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার স্যার, এই দুটো ঘটনার কথা আজ মিউজিক শুনে অনন্যা ভিজুয়ালাইজ করেছেন, কিন্তু এই দুর্ঘটনা দুটো একটা 6 মাস আগে আর আরেকটা তো 2 মাস আগে হয়েছে। এটি কিভাবে সম্ভব? যে মেয়েটা এই ক্রাইম সিনে ছিলই না, সে সব কিছু ভিজুয়ালাইজ কি করে করলো? আমি মানি না। আর বাই দ্য ওয়ে, এই সিনিস্থেসিয়া কি? আসলে এটা বোঝানো খুব কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি বোঝানোর। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো বিশেষ জিনিসের ঘ্রাণ নেন তখন তার সঙ্গে জড়িত সমস্ত স্মৃতি আপনার মনে আসে। এটা ধরুন কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ জায়গা, সবকিছু ধরে নিতে পারেন যে এই গন্ধ এক প্রকার আপনার মেমোরিকে ট্রিগার করে, কিন্তু এটা শুধুমাত্র সিনিস্থেসিয়ার কন্ডিশনই হতে পারে। এই কেসে সুগন্ধর জায়গায় কোনো মিউজিকে পেয়ে গেছে। এক্স্যাক্টলি। এবার দেখুন, মেয়েটি একটা বিশেষ ধরনের মিউজিক শুনেছে। ওই মিউজিকটার একটা বিশেষ জায়গায় একটা বিশেষ ধরনের প্রিলিউড ব্যবহার করা হয়েছে, যেটা ওকে একটা গাছের স্মৃতি মনে করিয়ে দেয়। আর আরেকটা ইনস্ট্রুমেন্টেও লোকটাকে দেখেছিল। এক্স্যাক্টলি। বাস আমার মনে হয় খুনি এই খুনের ঘটনাটাকে কোনো বিশেষ পদ্ধতিতে মিউজিকে কনভার্ট করেছে। মানে হচ্ছে যখন মিউজিক বাজে তখন ওই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত জিনিস, সমস্ত জায়গা স্মৃতিকে আলোড়িত করে। কিন্তু এই সমস্ত কিছু সেই ভিজুয়ালাইজ করতে পারে যার সিনিস্থেসিয়া রোগ আছে, অন্য কেউ নয়। আর এটাই ওই অরফানেজের মেট্রনও বলেছে। আপনাদের কাছে এইসব কিছু অদ্ভুত লাগছে না? যাই হোক, কেস সলভ করা আমাদের কাজ। স্যার হতে পারে এই খুনিরও এই সিনেস্থেসিয়ার অসুখ আছে, আর ওই এই মিউজিক রেকর্ড করেছে, কারণ এই মার্ডার আর ক্রাইম সিনের ব্যাপারে ওই জানে। কিন্তু জানতে কি করে পারবো যে এই মিউজিকটা কম্পোজ করে ইন্টারনেটে কে আপলোড করলো? আর সেটা খুঁজবই বা কি করে স্যার? ফেডরিক, ইন্টারনেট খোলো, দেখো ইন্টারনেটে এই পার্টিকুলার মিউজিক পিসগুলো যেগুলো দুটো কেসে আছে সেগুলো কোথাও আছে কিনা। স্যার পেয়ে গেছি স্যার, দুটো টিউনই একই গানের। একটা ইন্ডিয়ান টিম বানিয়েছে। ডেকে নাও ওই ব্যান্ডের লোকেদের। ওকে স্যার। ওকে, আপনারা আপনাদের ইনভেস্টিগেশন করতে থাকুন, আমি একটা অন্য কাজ সেরে আসছি। অনন্যা, আমার নাম শীতল। আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল। আমরা কি কথা বলতে পারি? অনন্যা, দেখো অনন্যা, আই প্রমিস বেশি সময় নেব না, ব্যাস 5 মিনিট। ও কিছু বলছে না কেন? ম্যাম ওই খুব ভয় পেয়ে আছে। ওই ঘটনাটা ওর মাথায়
খুব প্রভাব ফেলেছে। ও নর্মাল হতে কিছুটা সময় লাগবে। ওকে। আমার অনন্যার ব্যাপারে এখানে লোকের সাথে কিছু কথা বলতে হবে। পসিবল? হ্যাঁ প্লিজ। মিউজিক টিউন থেকে খুন, এটা কিভাবে সম্ভব স্যার? পসিবল আছে। সিনেস্থেসিয়ার একজন পেশেন্ট তোমার এই মিউজিক পিস শুনে একটা খুনের ব্যাপারে ভিজুয়ালাইজ করেছে, বুঝেছো? তোমার ওই মিউজিক পিসে কোনো খুনের রহস্য লুকিয়ে আছে। আর আমাদের মনে হচ্ছে খুনি সেই যে এই টিউন বানিয়েছে। আমরা খুন করিনি। আর আর সত্যিটাই হলো যে এই টিউন আমরা কম্পোজই করিনি। এই টিউন আমরা ফ্রি সাইট থেকে ডাউনলোড করেছিলাম। কোন সাইট থেকে ডাউনলোড করেছিলে দেখাও। দেখুন স্যার, এই দেখুন স্যার। স্যার এই টিউনটা আমাদের পছন্দ হয় তাই ডাউনলোড করে আমরা গানে দিয়ে দিই। কে আপলোড করেছিল এই টিউনটা? স্যার এটা অজ্ঞাত, অ্যানোনিমাস। অজ্ঞাত? আমাদের সেই অজ্ঞাতকে খুঁজতে হবে। ম্যাম ও আমাদের স্টাফ। ও হলো পূজা, ও হলো রমেশ, ও আরতি। এমনিতে ও এনজিওতে কাজ করে, কিন্তু আমাদের এখানে প্রায় আসা যাওয়া করে। আপনাদের কিছু বলার ছিল অ্যাকচুয়ালি অনন্যার ব্যাপারে। আপনারা কি অনন্যার ব্যাপারে কিছু বলতে পারেন আমার? যেমন ও কোথা থেকে এসেছিল, কবে এসেছিল, আর ওভারঅল অরফানেজে অনন্যার ব্যবহার কেমন? অনন্যা খুবই অদ্ভুত মেয়ে, সব সময় যেন ডিস্টার্ব থাকে। ও এখানে কবে এসেছিল? ছোটবেলা থেকে, কিন্তু ওকে ভিন্ন ভিন্ন দুবার লোকে অ্যাডপ্ট করেছিল, কিন্তু জানি না কেন কিছুদিন রাখার পর আবার এখানে এসে ফিরিয়ে দেয়। কেন? এর কারণ? নিশ্চয়ই ওর খারাপ ব্যবহারের জন্য, ওর মাঝে মাঝে ঝগড়া করার জন্য, মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে যেত। ব্যাস এই অভ্যেসটা ওর ছোটবেলা থেকেই ছিল। কি ভুলভাল বলছো তুমি? অনন্যা এমন নয়, এসব ভুল বলছে। ম্যাম সত্যি আমি এখানে প্রায় আসা যাওয়া করি, কিন্তু কখনো অনন্যাকে এমন আচরণ করতে দেখিনি। ও সবই ভুল বলছে। তো তাহলে সত্যিটা কি? সত্যিটা এটাই, অনন্যা ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছে। হ্যাঁ, এর জন্য কখনো কখনো ও অদ্ভুত ব্যবহার করে থাকে। অদ্ভুত ব্যবহার নয় ম্যাডাম, এটা ভেবে নিন অনন্যাকে যদি কেউ ক্রস করেছে তাহলে ওর সাথে দুর্ঘটনা হবেই হবে। এই তো আগের মাসে অরফানেজের বাচ্চাদের সাথে কি হয়েছিল মনে নেই নাকি? কেন ভুলভাল বলছো? কি হয়েছিল বলো। ম্যাম আগের মাসে একটা বাচ্চার ফুড পয়জন হয়ে গেছিল, আর ওই দিনই ওর ঝগড়া অনন্যার সাথে হয়েছিল। আচ্ছা, তার মানে তুমি বলছো যে এটা অনন্যা করেছে? হ্যাঁ। ভেবে চিন্তে কথা বলো রমেশ, খুবই বাজে কথা বলছো অনন্যার নামে। মেট্রন, অনন্যাকে অরফানেজ থেকে দুটো ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল, কিন্তু তারা ফেরত পেয়ে যায়। এর পিছনে কোনো কারণ তো থাকবেই। হয়তো অনন্যারই কোনো দোষ ছিল, খামতি ছিল। আমি মানতে পারলাম না। এনিওয়ে, অনন্যার ব্যাপারে কি কোনো ফাইল আছে যেখানে ওসব ডিটেলস আছে? সেটা কি আমি দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। এই নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেট্রন, কিন্তু আমাকে এখনই বেরোতে হবে। আচ্ছা, আমি এই ফাইলটা কদিন বাদে ফেরত দিলে কি চলবে? হ্যাঁ। হ্যালো, আমাকে যাদের সিনেস্থেসিয়া আছে না, ওনাদের সাথে দেখা করার আছে, আর ওদের ব্যাপারে কিছু জানার আছে। এই 3 জনের সিনেস্থেসিয়া আছে। 1 মিনিট, আপনাদের কিছু দেখাতে চাই আমি। এখন আপনি বলুন, আপনি এই টিউনটা শুনে কি ভিজুয়ালাইজ করলেন? ম্যাম আমি একটা বড় ঘাস ভর্তি মাঠ দেখলাম, সেখানে গরু ঘাস খাচ্ছিল আর সূর্য পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি একটা নদী দেখলাম, ওখানে নৌকো ছিল, আর আমি দেখলাম কিছুজন আগুন জ্বালিয়ে বসেছিল।
ইন্টারেস্টিং। চলুন আপনাদের মধ্যে আপনি বলুন, আপনি কি দেখলেন? শহর শহর দেখেছি আমি, ওই ভিড়ভাট্টার জায়গা আর উঁচু উঁচু বিল্ডিং আর ওগুলোর উপর বিজ্ঞাপনের লাইট লাগানো। ইন্টারেস্টিং। 3 ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস। ভালোই হলো, আপনারা দেখলেনও আর নিজেদের কানে শুনলেনও। 3 জন যাদের সিনেস্থেশিয়া আছে তারা একই টিউন শুনেছিল, কিন্তু 3টে আলাদা ভিজুয়ালস দেখলো। আর ওই মিউজিক শুনে খুন হতে দেখেছে। এক্স্যাক্টলি। দুনিয়াতে একজনই মানুষ আছে যে এই মিউজিক টিউনটাকে খুন দিয়ে ইন্টারপ্রেট করেছে। কে? খুনি নিজেই। আর ওই খুনি আর কেউ নয়, অনন্যা। হোয়াট? এটা আপনি কি বলছেন? ওই মেয়েটা নির্দোষ? দেখুন এসিপি স্যার, কেস প্রমাণ দিয়ে সলভ করা হয়, ভাবনা দিয়ে নয়। আর আমি ভাবনায় বয়ে যাওয়ার ভুল করিনি। আমি অরফানেজে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে জানতে পারলাম যে অনন্যাকে 2টো ফ্যামিলি অ্যাডাপ্ট করেছিল। কিন্তু ব্যাস কদিন পরেই 2টো ফ্যামিলি অনন্যাকে অরফানেজে দিয়ে গিয়েছিল। আর ওই 2জন লোক ওখানেই ছিল যাদের মার্ডার হয়েছিল আর যারা অনন্যাকে অ্যাডাপ্ট করেছিল। আমি অনন্যাকে অ্যারেস্ট করেছি আর ওকে নাবালক আদালতে পেশ করার ব্যবস্থা করেছি। আপনি আমাদেরকে না বলে না জিজ্ঞেস করে ওকে অ্যারেস্ট করেন কি করে? আই ডোন্ট নিড ইউর পারমিশন এসিপি স্যার। আপনাকে বলার প্রয়োজন ছিল না। ও খুনি আর ওকে শাস্তি পেতেই হবে। আপনি ওই ক্রাইম সিনের ফটো আর পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন? অফকোর্স দেখেছি। তো হয়তো ভালো করে আপনি দেখেননি, না হলে ওকে আপনি অ্যারেস্ট করতেন না। খুনি অনেক শক্তি প্রয়োগ করেছিল খুন করার জন্য। একটা 15 বছরের মেয়ে 2জনকে এত নৃশংসভাবে খুন করতে পারে না। আপনারা ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছেন। দেখুন, মেয়েটি নির্দোষ আর আমরা কোনো নির্দোষের শাস্তি চাই না। অনন্যা খুনি, এর শাস্তি ওকে পেতে হবে, তাই ওকে অ্যারেস্ট অর্ডার দিয়েছি। আর এটা আমার ডিসিশন, আর এটাই ফাইনাল ডিসিশন। আপনারা শুধু সময় নষ্ট করছিলেন। আর হ্যাঁ, এই মিডিয়াকে এই কেসটার ব্যাপারে জানাতে হবে। আপনারা প্লিজ মিডিয়াকে জানিয়ে দেবেন যে কেসটা সলভ হয়ে গেছে। আপনি যদি কেস সলভ করেন আপনিই বলে দিন, আমাদেরকে কেন বলছেন? ফাইন, নো প্রবলেম, আমি বলে দেব। কিন্তু এটা আপনারা আমার ওয়ার্নিং ভেবে নিতে পারেন, নয়তো আশা করছি এরপর থেকে আমার সমস্ত কথা আপনারা শুনবেন। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। ম্যাম, কে খুনি? খুনি একটা 16 বছরের মেয়ে যার নাম অনন্যা। বেশ কিছুদিন ধরেও আমাদের সবাইকে বোকা বানিয়ে দিব্যি ঘুরছিল, কিন্তু আমি ওকে অ্যারেস্ট করে নিয়েছি। ম্যাম, এই কেসটা অনেক পুরনো না? হ্যাঁ, এই কেস বেশ পুরনো ছিল। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভ। তো ম্যাম, আপনিও সিআইডির একজন? আগে হ্যাঁ, আমি আজই সিআইডি টিম জয়েন করেছি অ্যাজ দ্য সুপারভাইজার। আর জয়েন করতেই একদিনে কেস সলভ হয়ে গেল। যদি এই কেস অনেক সময় থেকে ঠান্ডা হয়েছিল, সিআইডি তাহলে কেন টেক ওভার করেনি এটাকে? কারণ এই টিমে আগে আমি ছিলাম না, এই জন্যে। কিন্তু ম্যাম, অন্য অনেকে তো ছিল টিমে। হ্যাঁ, এনারা প্রায় 20 বছর ধরে আছেন আর মামলা তদন্ত করতেই থাকেন। কিন্তু আসলে ওনারা কখনো কখনো ভাবুক হয়ে যান। আর কোনো কেসে ভাবুক হওয়া মানে ইনভেস্টিগেশন থেমে যায়। ইনভেস্টিগেশনের জন্য কেবল লজিকের দরকার, যেটা আমি করেছি, আর কেস সলভ হয়ে গেছে। 1 মিনিট, আমি আপনাদের ভুল ধারণা শুধরে দিচ্ছি। আসলে এই কেসটা এখনো পুরো সলভ হয়নি। হয়নি? এই তো একটু আগে বললো যে কেস সলভ হয়ে গেছে। স্যার স্যার, এই কেসে আর কি বেঁচে আছে? খুনি তো ধরা পড়ে গেছে। একদমই না, খুনিকে আমরা এখনো ধরতে পারিনি। কিন্তু ম্যাডাম তো বলছেন যে খুনি ওই মেয়েটাই। এরকম ম্যাডামের মনে হচ্ছে। আমাদের ইনভেস্টিগেশনের হিসেবে হয়তো ওই মেয়েটা নির্দোষ। স্যার, তাহলে আসল খুনি কে? ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সত্যিটা চলে আসবে। আই এম সরি, নো মোর কোয়েশ্চেনস। সময় নেই আর। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। আপনাদের সাহস কিভাবে হয় এই মিডিয়ার সামনে আমাকে ইনসাল্ট করার? আপনাদের এই ব্যবহারটা আমি দেখে নিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। খুব দ্রুত আমাদের খুনিকে ধরতে হবে, না হলে শীতল পদে পদে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। অভিজিৎ, প্রথমে এটা খোঁজ নিয়ে দেখতে হবে যে ও
যে সময় খুন হয়েছিল তখন ও কোথায় ছিল? আমাদের একটা টিম পুনে পাঠাতে হবে এই কেসটাকে তদন্ত করার জন্য, আর আরেকটা টিম পাঠাতে হবে পানভেলে। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। খুনি একটা 16 বছরের মেয়ে। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভড। দেখুন 23শে ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 7টার সময় অনন্যা কোথায় ছিল? সাধারণত তখন বাচ্চারা বাইরে যায় খেলতে, আর 9টার মধ্যে চলে আসে। আচ্ছা, অনন্যা অরফানেজ গিয়েছিল না বাইরে? না স্যার, অনন্যা এখানেই ছিল আর কোথাও যায়নি। এটা আপনি এত জোর গলায় কি করে বলছেন? এর জন্যই বলছি, কারণ আমার অনুমতি ছাড়া কোনো বাচ্চা বাইরে যেতে পারে না। কিন্তু কখনো কখনো অনন্যা কয়েক ঘন্টার জন্য অরফানেজ থেকে উধাও হয়ে যেত, এটাও তো বলো ওনাদের। স্যার, ও মিথ্যে বলছে। ও অনন্যাকে হিংসে করে। আমি কেন অনন্যাকে হিংসে করব? তাহলে ওকে বদনাম কেন করছো? আমাদেরকেও বলেছে এখানে কিছু কিছু লোকের পেছনে লাগে। স্যার, আমি শুধু অনন্যার ব্যাপারে আপনাদের খোঁজ খবর দিচ্ছিলাম। তাহলে এটাও বলো না যে আগের বছর অনন্যা তোমার নামে কমপ্লেন করেছিল। এর বিরুদ্ধে কেন? স্যার, ও এখানের বাচ্চাদের মারতো। অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। স্যার, ও এখানের বাচ্চাদের মারতো। অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। একটা কথা বলো, অনন্যাকে ওই মিউজিক পিস শুনতে কে বলেছিল? স্যার, ইনি। হ্যাঁ স্যার, অনন্যা মিউজিক পছন্দ করতো। অনেকবার ওকে নানা ধরনের গান শুনতে দেখেছি। এর জন্য ওকে আমি মিউজিক শুনতে দিতাম। বুঝতে পারিনি এতে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ মিউজিক ইনস্ট্রুমেন্টস বাজাতে জানেন? স্যার, আমি পিয়ানো বাজাতাম। স্যার, আমিও পিয়ানো বাজাই। আচ্ছা, একটা কথা বলুন, যেদিন পুনেতে খুন হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? আমরা সব বাচ্চাদের নিয়ে পুনা গিয়েছিলাম। সেদিন আপনারা সবাই পুনাতে ছিলেন? কি ছিল ওখানে? ওখানে একটা ইভেন্ট ছিল, তাই। স্যার, হ্যাঁ, এরা প্রত্যেকে সাধু সাজার নাটক করছে। একটা কাজ করি আমরা, এদের প্রত্যেকের কম্পিউটার চেক করো, দেখো কে এই মিউজিক পিস বানিয়েছে আর আপলোড করেছিল। কারণ যে এই মিউজিক পিস বানিয়ে আপলোড করেছে না, সেই খুনি হতে পারে। এই মেয়েটা এখানে 2 মাস আগে এসেছিল। হ্যাঁ ম্যাম, এই 2 মাস আগে একটা এনজিও ইভেন্ট অর্গানাইজ করেছিল, তো ওই ইভেন্টে ও ডান্স করতে এসেছিল। ও খুব ভালো ডান্স করেছিল স্যার। শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল। আর ওই দিনই এখানের আশেপাশে একটা খুন হয়েছিল। খুন তো হয়েছিল স্যার, কিন্তু যে জায়গায় খুন হয়েছিল সেটা এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা হবে। আর এই ইভেন্ট ওই দিন কটার সময় শুরু হয়েছিল? 5টার সময় শুরু হয়েছিল, রাত প্রায় 8টার সময় শেষ আচ্ছা, হয়েছিল। আপনাদের কি মনে আছে এই মেয়েটা পুরো সময় ইভেন্টেই ছিল নাকি এখান থেকে অন্য কোথাও গিয়েছিল? এই মেয়েটা 6টার সময় স্টেজে উঠেছিল, আর ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত স্টেজেই ছিল। স্যার, মেডিকেল রিপোর্ট অনুযায়ী খুন 3টে থেকে 6টার মধ্যেই হয়েছে। এই দেখো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে খুন হয়েছিল, আর এই জায়গায় ইভেন্ট ছিল। এখান থেকে এখানে পৌঁছানোর জন্য মিনিমাম 1 ঘন্টা লাগে। স্যার, হতে পারে ও দুপুরবেলায় বেরিয়ে গেছিল, খুন করে তারপরে ইভেন্ট জয়েন করেছিল। আরে না না ম্যাম, এরকম কিছুই হয়নি। অ্যাকচুয়ালি ইভেন্ট শুরুর আগে আফটারনুনে রিহার্সাল ছিল, আর ওই মেয়েটা ওখানে 4টে পর্যন্ত ছিল, আর এরপর 5টা থেকে সমস্ত স্টুডেন্ট ব্যাক স্টেজে এক জায়গায় হচ্ছিল। 4টের সময় রিহার্সালে ছিল, হ্যাঁ। আর 5টার সময় ব্যাক স্টেজ। ইয়েস। আর একটু আগে আপনি বললেন 6টার সময়ও স্টেজে ছিল। যদি এটা হয় তো অনন্যা খুন কি করে করবে? আর যদি অনন্যা খুন না করে থাকে তাহলে খুন করলোটা কি? সমস্ত রিপোর্ট আর এভিডেন্স তৈরি করার পর আমার মনে হচ্ছে
যে অনন্যা নির্দোষ। আপনার কোনো অবজেকশন? নো ইউর অনার। কিন্তু স্যার এনার কাছে পুনের মার্ডার কেসের এভিডেন্সের রিপোর্ট আছে। পানভেল মার্ডার কেসে নির্দোষ প্রমাণ করার কোনো এভিডেন্স বা কোনো রিপোর্ট নেই। এরকম হতে পারে যে অনন্যা অরফানেজ থেকে বেরিয়ে গিয়েছিল আর মার্ডার করে আবার ফিরে গিয়েছিল। ইট ক্যান বি পসিবল, রাইট স্যার? আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তো প্লিজ দিন, যাতে এটা প্রমাণ হয় যে যখন খুন হলো অনন্যা পানভেলে ছিল। দেখুন, এভিডেন্সেস আর সাক্ষ্য প্রমাণ অনুযায়ী এই কেসটা ডিসমিস করে দেওয়া হচ্ছে। অনন্যাকে দয়া করে ছেড়ে দিন। শালুকে কি জানতে পারলে? হ্যাঁ বস, বস ধরে নাও এই কেসটা সলভ হয়ে গেছে। শীতল আমাদের ডেমনস্ট্রেট করে দেখিয়েছিল যে সিনিস্থেসিয়ার দুটো আলাদা আলাদা রোগী একই ধরনের মিউজিক শোনার পরে আলাদা আলাদা ইন্টারপ্রিট করে থাকে। হ্যাঁ বস, আমি আমার বন্ধুর থেকে সবকিছু জেনেছি, যে এই ব্যাপারে এক্সপার্ট। ও আমাকে অন্য কথা বলল। নতুন কি আপনি জানতে পেরেছেন? এমন দুজন ব্যক্তি যারা সিনিস্থেসিয়ারই পেশেন্ট, এক ধরনের মিউজিক শোনার পরেও একই ধরনের রিয়াক্ট করে। এটা কিভাবে হতে পারে স্যার? হতেই পারে পুরবি, যদি দুজন রোগীর মধ্যে রক্তের সম্পর্ক থাকে তাহলে হতে পারে। ও শীতল যা বলেছিল সেটাও ঠিক ছিল, কিন্তু সম্পূর্ণভাবে ঠিক ছিল না। কিছু রেয়ার কেসে এরকমটা হয়, যেমন আমার বন্ধু বলেছে। হ্যাঁ, কিন্তু দুজন রোগী যদি একই পরিবারের হয় তবে। কাকা, জ্যাঠা বা ভাইও হতে পারে। না না, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারই হতে হবে, যেরকম মা বাবা, ভাই বোন। তা কেন? সেটা এই কারণে ফ্রেডি, কারণ এটা একটা জেনেটিক অসুখ। বাস মেডিকেল জার্নাল থেকে আমি এরকম কিছু আর্টিকেল বার করছি, এসব তোমাকে দেখাচ্ছি। আরো কেউ আছে যে অনন্যার মতো ওই দুটো মিউজিক পিসের ওপর একই ভিজুয়াল দেখতে পায়, যেটা অনন্যাও দেখে? আমি আপনাদের কি করে ধন্যবাদ জানাবো? আপনারা আমায় জেল যাওয়া থেকে বাঁচালেন। আমরা শুধুমাত্র সেটাই করেছি যেটা আমাদের ডিউটি, অপরাধীদের জেলের ভেতরে আর নিরপরাধীদের মুক্তি। কিন্তু আসামিটা কে? তোমার কোনো আত্মীয়। আমার ফ্যামিলি মেম্বার? হ্যাঁ অনন্যা, কারণ তোমার কাছে যে ধরনের ভিজুয়ালস এসছে সেই ধরনের ভিজুয়ালস তার কাছেই যেতে পারে যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আর সেই এই ধরনের মিউজিক বানিয়েছে। কিন্তু স্যার, আমার ফ্যামিলি মেম্বার কি করে হতে পারে? আমি তো অনাথ, না? আছে কেউ যাকে তুমি চেনো না? তাহলে জানতেও চাই না। ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে আমার পরিবারের সবাই আসবে আর আমায় এসে নিয়ে যাবে, আমরা একসাথে আনন্দে থাকবো। আর আপনারা বলছেন ও কোনো খুনি? আমরা তোমাকে শুধু সেটাই বলছি যেটা সত্যি। অনন্যার নামের প্যাকেজ এসেছে, দরজার বাইরে রাখা ছিল। পেন ড্রাইভ? পঙ্কজ, আমি বাড়ি দেখতে পাচ্ছি, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। কোনো মহিলা বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করছে আর একটা দোলনাও আছে বাইরে। কে ওই মহিলার পিছনে ক্রোবার নিয়ে দৌড়চ্ছে? আর কি? ওই মহিলাকে ক্রোবার দিয়ে মারছে। কাকে মারতে দেখলে? জানি না স্যার, এটা তো একটা চিঠিও আছে। আনিয়া, এটা তোমার ভবিষ্যৎ। তুমি যা দেখেছো তোমার সাথে তাই হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। এই মিউজিকের সাথে অনন্যা যেটা দেখেছে, কেউ ওই মহিলাকে মারতে চলেছে। আর একটা বাড়ি আছে, বাড়ির সামনে বিদ্যুৎ চমকাচ্ছে আর আর দোলনা আছে। আর স্যার, খুনি খুন ক্রোবার দিয়ে করে। এতদিন আমরা ভাবতাম খুনি আগে খুন করে তারপরে মিউজিক বানায়, কিন্তু এখানে তো উল্টো। প্রথমে খুনি মার্ডার প্ল্যান করে, তারপরে মিউজিক বানায়, আর তারপরে মিউজিক অনুযায়ী খুন করে।
আমি আমি মরতে চাই না, প্লিজ আমায় বাঁচিয়ে দিন। অনন্যা ঘাবড়িও না, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি না তোমার সাথে। সবার আগে ওই খুনিকে খুঁজতে হবে, যে কোনো ভাবেই হোক। কিন্তু যদি খুনি ওর পরিবারেরই একজন হয় তাহলে খুঁজবো কি করে? ওকে খোঁজার আগে আমাদের এটা জানতে হবে যে 16 বছর আগে অনন্যাকে অরফানেজে নিয়ে এসেছিল কে। হয়তো ও জানতে পারে অনন্যার ফ্যামিলি সম্পর্কে। আপনাদের কিছু মনে আছে কে ছিল যে অনন্যাকে এখানে রেখে গেছে? না, মনে তো নেই। 16 বছর আগে কেউ ওকে বাইরে ছেড়ে চলে গিয়েছিল। শীতল ম্যাডামের ফোন, ভিডিও কল করছে। হ্যালো, আমি বাস এটাই বলার জন্য ফোন করলাম যে ওই মেয়েটাই খুনি। সময় নষ্ট করবেন না আপনারা, প্লিজ ওকে গ্রেপ্তার করুন। শীতল ম্যাডাম, কোর্ট তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আর কোর্টের কি সিদ্ধান্ত সেটা আপনিও শুনেছেন। এই কোর্টের চক্করে আপনারা সময় নষ্ট করছেন। প্লিজ আপনারা ভুল, আর আপনাদের এটা মেনে নিতেই হবে। স্যার, স্যার এটা সেই বাড়ি। ওই বাড়ি? কোন বাড়ি? আমি এই মাত্র যেটা দেখলাম, ওই যেখানে খুন হতে চলেছে, ওই ওই গাছ দোলনা, এটাই ছিল স্যার। কোন জায়গার কথা বলছে মেয়েটা? শীতল ম্যাডাম, এখন আপনি কোথায় আছেন? আমি এখন আমার বাড়ির বাইরে। আর কোথায় থাকবো? আপনার প্রাণের সংশয় আছে। কি বলছেন আপনি অফিসার? আমার প্রাণ বিপদে আমাকে কে মারবে? দেখুন শীতল ম্যাডাম, উনি আপনাকে মারার জন্য মিউজিক কম্পোজ করেছে, যেটাও আমাদের পাঠিয়েছে, আর ওই মিউজিকের হিসাবে আপনার ঘরের কি লোকেশন। বাচ্চাদের মতো কথা বলছেন অফিসার? আমাকে ভয় পাওয়ানোর জন্য সব করছেন না, আর আমি ভয় পাচ্ছি না। আর আমাকে সব বলছেন আপনাদের কেসের পথে আমি বাধাটা। শীতল ম্যাডাম, এই ব্যাপারে আমরা পরেও কথা বলতে পারবো। আমার কথা মন দিয়ে শুনুন। আপনি ইমিডিয়েট বাড়ির ভেতরে যান আর দরজা জানলা সব বন্ধ করুন। আর আমরা যতক্ষণ না ওখানে পৌঁছই, আপনি কারোর কথায় দরজা খুলবেন না। মানে? আমি আপনাকে পরে বোঝাবো, এখন আমি আপনাকে যেটা বললাম সেটা করুন। কে তুমি? তুমি আমার উপর আক্রমণ করছো কেন? তুমি জানো না এর ফল কি হবে? আমি তোমাকে ছাড়বো না। আমার কাছ থেকে বেঁচে তুমি পালাতে পারবে না। কে তুমি? ওই দাঁড়া, আমাকে অফিসার। আরতি, তুমি? স্যার, আমিও পিয়ানো বাজাই। শীতল ম্যাডাম, আমরা আপনাকে আগেও বলেছিলাম অনন্যা খুনি নয়। আই এম সরি স্যার, আমার আপনাদের কথা বোঝা উচিত ছিল। আমি আমার মতো করে ইনভেস্টিগেশন করেছিলাম, আর আপনারা আপনাদের মতন। আমরা দুজনেই আমাদের ডিউটি করেছিলাম অফিসার। ট্রাস্ট মি, আমার ক্যারিয়ারে প্রথম হলো যে আমার জাজমেন্ট ভুল হলো। ওটা ঠিক আছে,
আপনার মাথায় আঘাত না লেগেছে। না না আমি ফ্রেডি, অ্যাম্বুলেন্সকে ফোন করো তাড়াতাড়ি। শীতল ম্যাডামের ওপর হামলা করেছো কেন তুমি? আমার মেয়েকে বাঁচানোর জন্য। কোন মেয়েকে বাঁচানোর জন্য? অনন্যাকে। অনন্যা আমার মেয়ে হয়। শীতল তাকে জেলে পাঠাতে চলেছিল, এই জন্য আমি ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আর খুন কেন করেছো? 17 বছর আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার স্বামী আমাকে মানসিক হসপিটালে পৌঁছে দিয়েছিল, কারণ আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। ওখানে আমি 15 বছর ছিলাম। কিন্তু কি? কিন্তু আমার স্বামী আমার মমতার গলা টিপে দিয়েছিল। কি করে? অনন্যা ওখানেই জন্মেছিল, কিন্তু ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। 15 বছর পর আমি বাইরে এলাম, তখন আমি জানতে পেরেছিলাম যে আমার স্বামী মারা গেছে, কিন্তু অনন্যা কোথায় আছে আমি জানতাম না। ও বেঁচে আছে কি নেই সেটাও আমি জানতাম না। আমি অনেক অরফানেজে ওকে খোঁজার চেষ্টা করেছিলাম, ওকে কোথাও পেলাম না। ওর ব্যাপারে কি করে জানতে পারলেন আপনি? 6 মাস আগে যখন আমি এই অরফানেজে এলাম, তখন আমি অনন্যার কেস ফাইল পেলাম। আমি জানতে পারলাম যে অনন্যাকে 2 জন মানুষ অ্যাডপ্ট করেছে, আর তারপর ওকে ফেরত পাঠিয়ে দিল। কিন্তু যখনই আমি জানতে পারলাম যে অনন্যার সিনেস্থেশিয়া আছে আর ও সব দেখতে পাচ্ছে যেটা আমি মিউজিকে প্ল্যান করেছিলাম, তখনই আমি রিয়েলাইজ করলাম যে অনন্যা আমারই মেয়ে। এই জন্য আমি 2 জনকে খুন করে দিলাম। আমি ওই মানুষগুলোকে ঘেন্না করি যারা অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করার পরেও তাদের ফিরিয়ে দিয়ে যায়। আমি অনন্যাকে সবকিছু বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের অনুসন্ধানের ফলে আমি থেমে গেলাম, কেননা আমার মনে হলো যে আপনারা অনন্যাকে সন্দেহ করবেন। এই জন্য আমি চিঠি পাঠিয়ে আপনাদের মন অন্যদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা আমার প্ল্যানকে ভেস্তে দিলেন। যে মেয়েকে পাওয়ার জন্য তুমি 2টো জীবন নিয়েছো, এখন সারা জীবন ওই মেয়ের থেকে দূরে থাকতে হবে তোমায়, জেলের ভেতরে, কাল কোঠরিতে। কত ধুলো এখানে। আচ্ছা শোনো, এই যে যতটা এলাকা আছে তাড়াতাড়ি পরিষ্কার করো। নতুন যে জিনিসপত্রগুলো আসবে সেগুলোকে শিফট করতে হবে এখানে। তুমি এদিকে পরিষ্কার করো, এসো এদিকে এসো, এটাকেও পরিষ্কার করো। তুমি ওদিকে যাও, আপনি ওদিকে যান। স্যার স্যার, এটা তো পুতুল নয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সবে ফ্ল্যাটে শিফট করেছি। না না, কোনো প্রবলেম নেই। ওকে ওকে ওকে, নট অ্যান ইস্যু। থ্যাংক ইউ। সীমা। হ্যাঁ বলুন। আমার টিফিনটা রেডি আছে তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব বার বেড়েছে না তোর? হ্যাঁ, কতবার বলেছি নিচে। এটা কি হচ্ছে এখানে? আরে এই মানুষটা চেঁচাতেই থাকে, আমার তো মুখ দেখে পুরো রাক্ষস মনে হয়। হ্যাঁ, সব সময় রেগে থাকে। কেন কি জানি ম্যাডাম। আচ্ছা, এই জলের বোতল আছে, সাবধানে নিয়ে যাবেন, আর রাজমাটাও খেয়ে নেবে না। আমি তো ওর বাড়িতে আর কাজই করতে চাই না। হ্যাঁ, আমি তোকে বলেছিলাম না আমার পেছনে। হায় হায়, আবার মারতে শুরু করলো বেচারা বিদিতা দিদি। এই মানুষটা তো মরণ হলে বাঁচি। হ্যাঁ, মারধর করে না? চুপচাপ একটা ভেজা বেড়ালের মতো বাড়ির কোণে পড়ে থাকবি, নাহলে এত মার মারবো যে তুই সারা জীবন মনে রাখবি। বেশি কথা একদম বলবি না, চুপ কর।
কি চাই আপনার? এই ভেতরে যা। শর্ট। আরে এই ম্যাডাম, এই ভেতরে কোথায় যাচ্ছ? আমি সিআইডি অফিসার। যদি তোমার কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি নির্দ্বিধায় বলতে পারো। বলো কি হয়েছে? কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। কেউ তোমায় বিরক্ত করে না তো? তাহলে তোমার পিঠে এত ক্ষতর দাগ কেন? ও এটা তো আমি রান্নাঘরে স্লিপ করে গেছিলাম, তখনই লেগে গেছে। আচ্ছা আচ্ছা, কিচেনে পড়ে যাওয়ার জন্য এই দাগগুলো হয়েছে, তাই তো? ম্যাডাম, ও বললো না যে দাগগুলো এমনিই লেগেছে। এবার বাঘের চামড়া ওঠানোর চেষ্টা করো না। শান্তি হয়েছে আপনার? চলুন আসুন। ম্যাডাম, ও ম্যাডাম, কারোর পরিবারের ব্যাপারে নিজের নাকটা গলাবেন না, বুঝে গেছেন আপনি? কেটে পড়ুন এবার। হ্যাঁ, ইডিয়েট রবিশ। হ্যালো, ওকে স্যার, এই পুরো জায়গাটা খুঁজে দেখেছি কিন্তু মেয়েটার মাথাটা কোথাও খুঁজে পাইনি। স্যার, শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু এর গলাটা কাটা রয়েছে। গলা কেটেই মারা হয়েছে স্যার। স্যার, জানবো কি করে যে এই লাশটা আসলে কার? না কোনো আইডিয়া আছে, না এমন কোনো জিনিস যা থেকে জানতে পারবো এই বডিটা কার। কিন্তু স্যার, কেউ মাথা কেটেই কেন লুকোবে? এই মেয়েটা কে? কেউ কি জানে এর ব্যাপারে? না স্যার, আমরা তো কেউ চিনি না। আমরা নিজেরাই খুব চিন্তিত। এই লাশটা এখানে এলো কি করে? স্যার, তালা তো একদম ঠিক আছে। কেউ মনে হচ্ছে তালা খুলে লাশটাকে রেখে দিয়ে গেছে এখানে। এখানকার চাবি কার কাছে থাকে? স্যার, আমার কাছে, আর এই শঙ্করে আমাদের স্টাইলিশ এর কাছে। চাবি তোমাদের দুজনের কাছে থাকে, তাহলে হতে পারে খুন তোমাদের মধ্যেই কেউ করেছে। কি বলছেন অফিসার? আমি কেন খুন করতে যাব? চাবি শুধু আমার কাছে থাকে না, ওর কাছেও থাকে। হ্যাঁ তো, এর মানে আমি খুন করেছি নাকি? স্যার স্যার, আমি খুন করবো কেন স্যার? আমি তো চিনতামই না এনাকে, আর আমার চাবিও আমার কাছেই থাকে। হ্যাঁ স্যার, তা আমিও চাবি কাউকে দিইনি, আর আমার চাবি বেশিরভাগ সময় অফিসেই পড়ে থাকে। স্যার, এখানের কোনো ভিতরের লোকই চাবি চুরি করে এইসব করেছে হয়তো। স্যার, এই মেয়েটার যে কাপড় পরে আছে সেটা আমারই ডিজাইন করা স্যার। তোমার ডিজাইন করা ড্রেস ও পরেছে, আর তুমি জানোই না যে মেয়েটা কে? হ্যাঁ স্যার, আমি জানি না মেয়েটা কে, কিন্তু এর লেটেস্ট ফটোগ্রাফ আমরা বীরকে পাঠিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে এর ফটোগ্রাফস আপলোড করার জন্য। এ বীরকে? বীর আমাদের ফটোগ্রাফার স্যার। তার মানে যা কিছুই করেছে তোমাদের মধ্যে কেউ করেছে। বাইরের কাউকে ইনভলভ করলে এখনই বলে দাও, নাহলে পরে কিন্তু সবাই ফেঁসে যাবে। এখনো সময় আছে। কি হলো, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ স্যার। কি? স্যার, আমি হেমন্ত বাবুকে দেখেছিলাম অফিসে কারোর সাথে কথা বলতে। ওই লোকটাকে আমার ঠিকঠাক লাগছিল না। আমি ওনার ভিডিও তুলে নিয়েছি আমার মোবাইলে স্যার। ভিডিও? হ্যাঁ স্যার। দেখাও তো। আরে আরে, কেউ যদি দেখে নেয়, কিছু যদি এদিক ওদিক হয়ে যায়, আমি তো ফেঁসে যাবো ভাই। ভাসবে তো তখন, যখন কেউ দেখতে পাবে। 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। রাখো। আচ্ছা, কি চাই তোমার? একটা মডেলের ফটো নিতে হবে। কার লাগবে সেটা আমি নিজেই দেখে নেব। আচ্ছা ঠিক আছে, দেখো ওই চেয়ারের নিচে আছে, গিয়ে নিয়ে নাও। যাও। চাবি? চাবি কিসের জন্য? প্রশ্ন নয়, শুধু কাজ। আচ্ছা ঠিক আছে, এ নাও। এই লোকটা কে? স্যার, আমি জানি না একে। চেনো না, কিন্তু তাকে চাবি দিয়ে দিয়েছিলে। স্যার স্যার, ও কিছু পয়সার লোভ দেখালো, আর আমি ওকে চাবিটা দিয়ে দিলাম, ব্যাস। এর থেকে বেশি এর ব্যাপারে আমি আর কিচ্ছু জানি না। একে বিউরোতে নিয়ে চলো। লোকটা স্কেচ বানাবে, বুঝেছো?
হ্যাঁ স্যার। রবি, এখানে যতজন মডেল আছে প্রত্যেকের রেকর্ডস নাও। আর ধরো এই বীরকে। এটা জানতে হবে যে এই মেয়েটা কে। বীর দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বীর। পালিয়ে কোথায় যাবি বল? বল বসের স্ত্রী কোথায় আছে? বস? কে বস? কার স্ত্রী? আমি কারো স্ত্রীকে চিনি না। আর তোমরা কারা? মনে হচ্ছে সবাই এরকম মানবি না তুই। দাঁড়া বলছি। দেখো, আমরা সিআইডি থেকে আসছি। এই ফটোটা মন দিয়ে দেখো, আর যা যা মনে পড়ছে এবার সব কিছু সত্যি করে বলে ফেলো। স্যার আমি একে, স্যার এই ড্রেসটা তো আমি চিনি। স্যার এটা মডেল নিতাকে দিয়েছিলাম আমি। স্যার এ মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। বসকে বলতে হবে ওনার স্ত্রী মারা গেছে। এই এক মিনিট, বসটাকে? বাদল স্যার। এই বেটা মেরে চোর বউকে। স্যার ও মিথ্যা কথা বলছে। আরে আমি কাউকে কেন মারবো? স্যার ও মিথ্যা কথা বলছে। স্যার আমি কেন কাউকে মারতে যাব? মিথ্যা কথা বলছে স্যার। আচ্ছা, তোমার এরকম কেন মনে হচ্ছে যে এই মেরেছে? বস বলেছিল যে ওনার স্ত্রীর সাথে এর চক্কর আছে। বৌদি দুদিন ধরে নিখোঁজ স্যার, সেই জন্য আমরা ওর পিছু নিয়েছিলাম। স্যার আমার কোনো চক্কর ছিল না স্যার। স্যার আমরা তো ভালো বন্ধু ছিলাম। স্যার ওই বাদলের মাথা খারাপ, যা তা বলতে থাকে। আর নিতা আমাকে অনেকবার বলেছিল যে ওকে মারধর করে, টর্চার করে। স্যার স্যার ও ওকে খুব ঘৃণা করতো। ফ্রেডি স্যার, মনে হচ্ছে নিতাকে এই বাদলই মেরেছে। আমি এসএপি স্যারকে এটা ফোন করে বলছি যে ওর ওয়াইফ। কোথায় থাকে তোমাদের এই বাদল স্যার? হ্যাঁ শাহরুখে, কি জানতে পেরেছো এই মহিলার মৃত্যুর ব্যাপারে? আরে ভাই, আমি কি জাদুকর নাকি? ভালো হয়েছে জাদুকর হওনি। আরে কিছু তো পেয়েছো, সেটা বলো না। অনেক ধরনের টেস্ট করেছি, কিন্তু বস এই মেয়েটির মৃত্যুর আসল কারণ কি সেটা জানা যায়নি। আসল কারণ মানেটা কি? ওনার গলা কাটা হয়েছে, মারা গেছেন। আগে না, যেটা তুমি ভাবছো সেটাই যে ঠিক হবে তেমনটা নয়। তার মানে আপনি বলতে চাইছেন যে এর মৃত্যুর কারণ অন্য কিছু? আমি সেটাই বলতে চাইছি দয়া। আসলে বস, এই মেয়েটার মৃত্যু আগে হয়েছে আর তারপর এর গলাটা কাটা হয়েছে। কি শনাক্ত করা গেছে? হ্যাঁ একদম, সেটা আমরা ঠিকঠাক করে ফেলেছি। ওই যে ফিঙ্গারপ্রিন্টস তোমরা বুটিক থেকে পেয়েছিলে, সব এমপ্লয়ির আইডি থেকে, ওর থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট এই মেয়েটার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে। তোমার ভাবনাটা ঠিকই, এই মেয়েটি নিতা। ইনি কখন মারা গেছেন? রাইগার মর্টিস আর লিভার মর্টিসের হিসাব অনুযায়ী এই মেয়েটির মৃত্যু হয়েছে 10 থেকে 12 ঘন্টা আগে। 10 থেকে 12 ঘন্টা? দয়া, এই পুরো ক্রিয়াকর্মটা করেছে ওই বাদল, নিতার স্বামী বাদল। অভিজিৎ, হ্যাঁ, আপনারা কে? কার সাথে দেখা করবেন? তোমার বাবু কোথায়? উনি জানেন আমরা কারা। ওহো, মডেলিং এর পাশাপাশি ক্রিকেটও? স্যার, এরা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আপনারা এখানে? ফোনে তো আপনি আপনাকে বলেই দিয়েছেন যে আমার স্ত্রী খুন হয়ে গেছে। দেখুন, সব কথা তো আর ফোনে বলা যায় না, সেগুলোই বলতে এসেছি। কি বলতে চান আপনি? খুনি ধরা পড়েছে? না, এখনো খুনিকে আমরা ধরতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। আপনার কবে বিয়ে হয়েছিল? এই 6 মাস আগে। আপনার বিয়ের ব্যাপারে কিছু বলুন। কেমন চলছিল আপনার ম্যারেড লাইফ? ঠিকই চলছিল। আচ্ছা, কিন্তু আমরা তো অন্যরকমই শুনেছি। কি? এটাই যে আপনাদের মধ্যে
প্রায় নাকি ঝামেলা হতো। না স্যার, এরকম তো কিছুই হয়নি। তাহলে মডেলিং স্টুডিওর লোকেরা কেন বললো যে আপনাদের মধ্যে প্রায় নাকি ঝামেলা লেগেই থাকতো? আমি জানি না স্যার। এমন কি হয়েছিল যে আপনি আপনার ওয়াইফকে সন্দেহ করতে বাধ্য হয়েছিলেন? উনি কি আপনাকে ঠকাচ্ছিলেন? লিসেন অফিসার, আমার স্ত্রী ঠিক ভুল সবই বুঝতো। এর জন্য ও যেখানে যেত, যা কিছু করতো, তার সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না। ও আচ্ছা, তাহলে আপনি ওনার পিছনে গার্ড কেন পাঠাতেন? ফলো করার জন্য? দেখুন স্যার, আমি একটা বড় ঘরের ছেলে, আর নিতার মা বাবা এটা চাইতো যে ওর বিয়ে একটা ভালো পরিবারে হোক আর ওর জীবন বদলে যাক, আর ও এসব ফালতু কাজ ছেড়ে দিক। কিরকম ফালতু কাজ? এই মডেলিং, আমার এসব একদম পছন্দ ছিল না, আর আমি এসব বিয়ের পরই জানতে পেরেছি। আর এই জন্য ও কি করে সেসব ট্র্যাক করার জন্য আমি ওর পেছনে গার্ডস লাগিয়েছিলাম। উনি তো ক্রিকেট খেলতেন না? খেলতো স্যার, কিন্তু বিয়ের আগে আমি ওকে বুঝিয়েছিলাম আর ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিল। অফিসার, আমি অলরেডি ভীষণ চিন্তিত। সো প্লিজ, যদি আপনাদের আর কিছু প্রশ্ন জানার থাকে তাহলে আমার উকিলের সঙ্গে কথা বলুন। দেখুন মিস্টার বাদল, খুন যখন হয়েছে তখন প্রশ্ন তো চলবেই, আর উত্তরও দিতেই হবে। সে আপনি দিন বা আপনার উকিল দিক। স্যার 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 এই স্যার, স্কেচ তৈরি হয়ে গেছে। এই কি ছিল? হ্যাঁ স্যার, এই লোক যে আমাকে ফটোর জন্য পয়সা দিয়েছিল। স্যার, এ তো শিপ, এক্স কপ। এক্স কপ শিপ রিটায়ার্ড? না স্যার, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট থেকে। কেন স্যার, এমন কি করেছিল লোকটা যে কারণে নাকি ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়? স্যার, 2 নম্বরই কাজে লিপ্ত ছিল এ। এমন কোনো 2 নম্বরই কাজ নেই এ করে না। এখন কি করে? স্যার, আজকালে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছে। বাহ, হ্যাঁ, চাকরি তো চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বেআইনি কাজ করেই চলেছে। তাহলে দেখা করো এই শিবের সঙ্গে, জানা তো যাবে এই ফটো নিতে কেন গিয়েছিল। স্যার, শিবের ফোন কখন থেকে নট রিচেবল বলছে। স্যার, যেভাবে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে কাজের জিনিস যেটা সেটা নিয়ে পালিয়ে গেছে। তবে একটা কথা জেনে রাখো ফ্রেডি, আর এই কথাটা কিন্তু খুবই সত্যি, খুনি যতই চালাক হোক না কেন, প্রমাণ সে রেখে যাবেই। অভিজিৎ, এই দেখো, মনে হচ্ছে অনেকদিন ধরেই ফলো করছে নিতাকে। আমার তো মনে হয় খুনেই করেছে। যদি নাও করে থাকে, খুনের ব্যাপারেও অনেক কিছুই জানে। স্যার, এই দেখুন, এগুলো সব ক্রিকেট গ্রাউন্ডের ফটোগ্রাফস। এতে তো এই নিতাও আছে। ফটোতে তো ডেট আর টাইমও আছে, কয়েকদিন আগে গেছে। নিতা এখনো ক্রিকেট খেলতো, এই কথাটা বাদল কি জানতো না নাকি? নিতা কি বলেনি ওকে? অভিজিৎ, আরো অনেক কিছু আছে যেটা ওর স্বামী জানতো না। এই দেখো, ফটোগ্রাফার বীর আর নিতার মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। ক্রিকেট গ্রাউন্ডে যাই, হয়তো ওখানে গিয়ে বীরের ব্যাপারে কিছু জানতে পারবো। চলো ভাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, ফটাফট, টাইমের মধ্যে যেন সব কাজ শেষ হয়। তাড়াতাড়ি করো, টুর্নামেন্ট আমার মাথার ওপরে, হ্যাঁ বুঝেছো? তাড়াতাড়ি কাজ শেষ হওয়া চাই। এই পিচের প্রশংসা সারা শহরে হওয়া চাই। দিস শুড বি দ্য বেস্ট পিচ। ফটাফট করো, ফটাফট। এই শোনো, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনার এখানে একজন মেয়ে ট্রেনিং এর জন্য আসতো, তার খুন হয়ে গেছে। নিতা, রাইট? আপনি কি করে জানলেন? আর সব মেয়েরা এসছে শুধু নিতাকে ছাড়া, এই জন্য। আপনি চেনেন নিতাকে? আমি তো বেশি লোককে জানি না, তবে হ্যাঁ, নিতাকে জানতাম। কি করে চিনতেন ওকে? বিশেষ কোনো? খুব স্পেশাল ছিল, একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবসময় হাসি হাসি মুখ করেই থাকতো। নিতা কখনো কাউকে গালিগালাজ বা কোনো খারাপ কথা কখনো বলেনি। ওর মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগছে স্যার। আপনি ওর সম্পর্কে আরো কিছু বলতে পারবেন? মানে ওর ম্যারিড লাইফের সম্পর্কে কিছু জানেন আপনি?
ম্যারিড লাইফ আমার মনে হয় না ওর ভালো ছিল। নিজের স্বামীর সঙ্গে বিয়ে করে নিতা নিজেকে সবসময় তার দয়ার পাত্রী বলেই মনে করত। আই থিঙ্ক শি ওয়াজ নট হ্যাপি। ওর দয়ায় বেঁচে আছে এরকম কেন ভাবতো? খুবই জেদি ছিল নিতা, এমনকি সে তার নিজের ক্রিকেট কিট ব্যাগ কেনার জন্যও স্বামীর থেকে টাকা নেয়নি, বরং মডেলিং করেছিল আর মডেলিং করে টাকা জমিয়েছিল। আই থিঙ্ক ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা, আর কেউ জানে এখানে নিতার ব্যাপারে? ওই গজেন্দ্র বাবুকে জিজ্ঞেস করতে পারে। তোমাকে শেখাচ্ছি বল কেমন করে করবে। ফিঙ্গার্স এইরকম, হ্যাঁ এইরকম। এবার এটাকে পুরো উপরে তুলবে, ঠিক আছে? যাও। গজেন্দ্র বাবু, ইয়েস, আমরা সিআইডি অফিসার। নিতার ব্যাপারে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাই আমাদের। আগে বলুন নিতার ব্যাপারে কি জানতে চান আপনারা? আপনি হয়তো এটা জানেন না, কিন্তু নিতাকে খুন করা হয়েছে। খুন হয়ে গেছে? কখন, কিভাবে? সেটাই জানার চেষ্টা করছি আমরা। আপনি যা কিছুই জানেন নিতার সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন? আগে নিশ্চয়ই। নিতা আমার খুব ভালো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, একটু কম কথা বলতো, কিন্তু আমাকে আজ পর্যন্ত বলেনি যে ও চিন্তায় ছিল। আচ্ছা, এখানকার বাকি সমস্ত স্টুডেন্টদের সঙ্গে ওর কিরকম সম্পর্ক ছিল? এবার ভালোই ছিল, বাকি স্টুডেন্টসরা ওকে পছন্দ করতো না। এই লোকটাকে দেখেছেন কাছাকাছি ঘুরতে? হ্যাঁ, এই তো সবসময় এখানেই আসতো। এমনকি নিতাও মাঝে মাঝে ওর সঙ্গে বেরিয়ে যেত। কালকেও এসেছিল। এই বীরের সঙ্গে দেখা করতেই হবে। আচ্ছা, এখানে যে বাকি স্টুডেন্টরা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। স্যার, নিতা যখন থেকে এখানে জয়েন করেছে ও আমাদের থেকে আলাদাই থাকতো। আচ্ছা, ও আপনাদের সঙ্গে কথাও বলতো না? কথাবার্তা বলতো, কিন্তু ওর মধ্যে এতটা অ্যাটিটিউড ছিল যে ওর মনে হতো যে ও সব থেকে ভালো প্লেয়ার আর আমরা তো কিছুই না। কাল রাতে আপনি কোথায় ছিলেন? আমরা সবাই পার্টি করছিলাম, তো আমিও ওখানেই ছিলাম। আর নিতা কোথায় ছিল? ও ওখানে ছিল না, ও মনে হয় ছিল হয়তো ফেভারিট কোচের সাথে। ফেভারিট কেন? অ্যাকচুয়ালি গজেন্দ্র স্যার নিতাকে লাইক করতো আর ওকেই সব থেকে ভালো প্লেয়ারও ভাবতো, ওকে এক্সট্রা ক্লাসও করাতো আর এমনকি ওকে সব থেকে বেস্টও ভাবতো। স্যার, আমাদের কোচের নিতাকে ভালো লাগতো, তাই জন্যই ওকে বেশি শেখাতেন। আর ওর বয়ফ্রেন্ডকে হিংসা করতো। স্যার, আসলে উনি সব দিক থেকে ওর হেল্প করতেন আর তার জন্যই হয়তো ওকে অনেক স্পেশাল একটা লকার দিয়েছিল। লকার? স্যার, এই হলো চাবিটা, এই নিন। এর একটা কপি ওই স্যারের কাছেও থাকে। আসলে ওই বাচ্চাদের সারপ্রাইজ চেকিং এর জন্য রাখতে হয় আর কি। এ তো শিব। অভিজিৎ, এর মাথায় চোট লেগেছে। এই দেখো, মনে হচ্ছে কোনো জিনিস দিয়ে অনেকবার আঘাত করা হয়েছে ওর মাথায়। স্যার, এই লোকটা তো এখানে কালকে ঘুরছিল যখন আমরা প্র্যাকটিস করছিলাম। নিতা ওকে দেখেছিল আর ও বীরকেও বলেছিল এর ব্যাপারে। এর সঙ্গে বীরের তো ঝগড়া হয়েছিল, আমিও দেখেছিলাম। স্যার। হ্যাঁ পুরবী, এই ভেঙে যাওয়া হেলমেট আর অস্ট্রেলিয়ার 2টো টিকিট পাওয়া গেছে নিতা আর বীরের নামে। এই বীর নিতার সঙ্গে অস্ট্রেলিয়াতে পালানোর প্ল্যান করেছিল। এগুলো কি? হ্যাঁ, এই ফটোগ্রাফ দেখতে পাচ্ছ আর এই 2টো টিকিট, এসব দেখার পরেও তুমি বলবে যে তোমার সঙ্গে নিতার অ্যাফেয়ার ছিল না? স্যার, আমি বললাম না যে আমরা দুজন ভালো বন্ধু ছিলাম? চুপ! মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। নিতার তুমি বন্ধু ছিলে? হ্যাঁ, ভালোই যদি বন্ধু ছিলে এরকম কেন ছবি তুললে? বলো, কেন তুমি মেরেছো শিবকে? কেন মেরেছো? শিবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছিল তো? হ্যাঁ, কে? আর ওই ঝগড়ার জন্য শিবকে মেরে দিলে? হ্যাঁ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। না স্যার, আমার ঝগড়া হয়েছিল শিবের সাথে, কিন্তু আমি ওকে মারিনি। হ্যাঁ, মানে ঝগড়া হয়েছে তোমার সঙ্গে আর ওকে মেরেছে অন্য কেউ? হ্যাঁ স্যার, হতে পারে। ওকে খুন করে তুমি অন্য কাউকে ফাঁসাচ্ছ? হ্যাঁ, ঠিকঠাক বলো, কি হয়েছিল কাল রাত্রে? স্যার, সত্যি তো এটাই যে আমি নিতাকে খুব ভালোবাসতাম, কিন্তু স্যার আমি শিবকে মারিনি।
আমি তো শুধু ওকে হুমকি দিয়েছিলাম। হোয়াট ইজ এর প্রবলেম নিতা? স্যার আমার 1 মিনিটের ব্রেক চাই। আরে কেন চাই তোমার ব্রেক? কি হয়েছে তোমার? কি হয়েছে? চোট লেগেছে নাকি? স্যার আমার চোট লাগেনি, জাস্ট হেলমেটটা ভেঙে গেছে, আমি রেখে আসছি। আর ইউ ওকে? আর ইউ ওকে? বীর, হ্যাঁ ওইদিকে দেখো, ওই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে বাদল ওকে পাঠিয়েছে আমার উপর নজর রাখার জন্য। অনেক দিন ধরে আমার পিছু নিয়েছে। আমি দেখছি। হ্যালো, ওই কে তুই? আর এখানে কি করছিস? শুনতে পাচ্ছিস না নাকি? লুকিয়ে লুকিয়ে কি দেখছিলিস? চল বেরো এখান থেকে, বেরো। আর একটা কথা শুনে রাখ, দ্বিতীয়বার এখানে দেখতে পেলে না প্রাণে মেরে দেবো তোকে। চল বেরো। স্যার আমি ভেবেছিলাম শিবকে বাদল আমাদের পিছনে লাগিয়েছিল, আর তাই আমরা দেশ ছেড়ে চলে যেতে চাইছিলাম স্যার। তারপর তোমার সঙ্গে শিবের দেখা হয়? না স্যার, তারপর আর শিবকে আর দেখিনি আমি ওকে ওখানে ছেড়েই চলে গেছিলাম। আর নিতা কোথায় গেছিল তারপরে? স্যার আমার আর শিবের ঝামেলা নিয়ে ও খুবই চিন্তিত ছিল স্যার। ও ভেবেছিল যে শিব বাদলকে সবকিছু বলে দেবে আর তারপর বাদল ওকে বিরক্ত করবে, সেই জন্য ও বাড়ি চলে গিয়েছিল হয়তো। আর নিতা বাড়ি চলে যায়। আমার একটা কথা কান খুলে শুনে রাখো, যতক্ষণ না এই কেস সলভ হচ্ছে তুমি এই শহর ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ শালুকে বলো। হ্যাঁ স্যার, কি জানতে পারলেন? অভিজিতের বডিটা তো আমি খুব ভালো করে চেক করেছি, কিন্তু এর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো ক্ষত নেই, আর শরীরে কোথাও কোনো বিষের ট্রেসও পাইনি। ডক্টর শালুকে, এটুকু বলার জন্য আপনি আমাদের এখানে ডেকে আনলেন? না মানে আমি বলতে চেয়েছিলাম যে ভেবেছিলাম নতুন কিছু বলবেন। নতুন কিছু জানতে পারবে, আগে তো একটু নিঃশ্বাস নাও। আরে আপনি বলুন স্যার। অভিজিৎ, এর মৃত্যু ঠিক তখনই হয়েছিল যে সময় নিতার খুন হয়। আচ্ছা, নিতার আর শিবের খুনি কি এক হতে পারে? আর মৃত্যুর কারণ? মৃত্যুর কারণ এর মাথায় লাগা আঘাতটা। এসো দেখাচ্ছি। মাথার এই জায়গাটায় কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, যার কারণে এই যে এখানকার হাড়টা ভেঙে গেছে, আর এটাই হচ্ছে ওর মৃত্যুর কারণ। স্যার মানে প্রথমে খুনি নিতাকে মেরেছে, আর তারপরে নিতাকে মারার সময় এ হয়তো দেখে নিয়েছে, তাই একেও মেরে দিয়েছে। হতেও পারে। আরো একটা কথা অভিজিৎ। সেটা কি? আরে ভাই একটু অপেক্ষা করো না। অভিজিৎ, নিতার শরীরে আমরা অদ্ভুত কিছু চিহ্ন পেয়েছি। ডক্টর শালুকে, এরকম চিহ্ন আগে তো কখনো দেখিনি। আর দেখবেও না। আরে ভাই এগুলো সব ভেতরকার জিনিস, বাইরের জিনিস নয়, বুঝলে? এই দেখো, এই এর শরীরের ওপরের দিকে এই চিহ্ন রয়েছে, কাঁধে, কোমরে, পিঠে। এই দেখো, ভালো করে দেখো। আর সবচেয়ে বড় কথা অভিজিৎ, এই চিহ্নটা যাই হোক, এই চিহ্নটার উপর আমি ভিনিগারের ট্রেস পেয়েছি। ভিনিগার? ব্যাপারটা কি বলুন তো স্যার। অভিজিৎ, ভিনিগার দিয়ে আঘাতের চিহ্ন লুকোনো সম্ভব। ভিনেগার তার মানে হলো সিরকা? আগে হ্যাঁ, ঠিকই। এতেও কাজে লাগে? আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেখানে যেখানে এই চোট আছে সেখানে সেখানে এই চিহ্ন বহুবার দেখা গেছে, বহুবার, বুঝলে? মানে স্যার একে কেউ রোজ মারতো? স্যার এটা খুবই জঘন্য কাজ। বিচারি মডেল ছিল, তাই আঘাত লুকোনোর জন্য ভিনিগার ইউজ করতো। স্যার, স্যার ওই ব্যাংক থেকে বলছিল যে বাদল শিবের অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করেছিল। স্যার এবার তো পুরো বোঝাই যাচ্ছে বাদল শিবকে টাকা দিয়েছিল নিতার ওপর নজর রাখার জন্য, আর যখনই ও বুঝতে পেরেছে নিতা ওকে ছেড়ে দিতে চাইছে, ওকে মেরে ফেলেছে। এই বাদল অনেক কিছু লুকোচ্ছে আমাদের কাছে। ওকে বিউরোতে ডাকো। বাদল, বলো বলো, তুমি তোমার স্ত্রী নিতাকে মারতে, অত্যাচার করতে। স্যার না স্যার, স্যার স্যার এ একদম মিথ্যে কথা স্যার।
ওই ডিটেকটিভ শিব, ওর অ্যাকাউন্টে তুমি টাকা ট্রান্সফার করেছিলে কয়েকদিন আগে, কেন? শিব স্যার, ও হ্যাঁ, ওই শিব, প্রাইভেট ডিটেকটিভ শিব। ওকে তুমি টাকা দিয়েছিলে নিতার ওপর নজর রাখার জন্য? ও কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, কি কি কাজ করে, সেই জন্য? আমরা হ্যাঁ কিংবা নাতে উত্তর চাইছি। আর হ্যাঁ, শিবের ফোন থেকে আমরা সমস্ত ডেটা পেয়ে গেছি। শেষবার তোমার সঙ্গেই কথা হয়েছিল ওর ফোনে। স্যার, আপনারা শুধু শুধু সন্দেহ করছেন আমার ক্লায়েন্টকে। যেদিন নিতা দেবীর খুন হয়েছিল সেই সময় বাদল স্যার একটা বিজনেস মিটিংয়ে ছিল। হ্যাঁ, এই স্টেটমেন্টগুলো আপনারা দেখতে পারেন। আরে উকিলবাবু, এসব আপনি কি দেখাচ্ছেন আমাদের? এরকম মিথ্যে স্টেটমেন্ট আমরাও আপনাকে দেখাতে পারি। এগুলো আপনার কাছে রাখুন। অভিজিৎ, এই উকিল পুরো রেডি হয়ে এসেছে এসব স্টেটমেন্ট নিয়ে। ও জানতো যে আমরা বাদলের কাছে নিতার খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। শুধু শুধু কষ্ট করলেন আপনি উকিল বাবু, কারণ আমরা আপনার ক্লায়েন্ট বাদলকে একবারও তো খুনি ভাবিনি। উকিল সাহেব, আপনিও যা খুশি বলে দিচ্ছেন। স্যার স্যার আমি মানছি যে আমি শিবকে হায়ার করেছিলাম, ওর অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করেছিলাম, কিন্তু স্যার আপনারা এটা বিশ্বাস করুন না, আমি আমার স্ত্রীকে মারতাম না, আমি ওকে খুন করিয়েছি। লাস্ট শিবের সঙ্গে কি কথা হয়েছিল? স্যার ওই স্যার, এই আমার কাছে রেকর্ডিং আছে, কারণ আমি বলেছিলাম যে যা কিছু কথা বলবেন রেকর্ড করে নেবেন। এই যে মিস্টার বাদল, আপনি আমার সাথে এক্ষুনি দেখা করুন, কারণ আমার প্রাণের ঝুঁকি আছে আর আমি আপনাকে কিছু বলতেও চাই। স্যার, এরপর আমি ওর সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু ও ফোনই ধরেনি। এই কথাটা তুমি আগে কেন বলনি পুলিশকে? স্যার স্যার অ্যাকচুয়ালি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এটাও তো হতে পারে যে ও তোমার সম্পর্কে কিছু জানে, হ্যাঁ? সেই কারণে তুমি ভয় দেখিয়ে ওকে দিয়ে রেকর্ডিংটা করিয়ে নিয়েছো। তারপরে ওকে মেরে ওই ক্রিকেট গ্রাউন্ডে ড্রেসিং রুমে ওর লাশটাকে লুকিয়ে দিয়েছিলে যাতে কারো তোমার উপর সন্দেহ না হয়। আন্দাজে ঢিল মেরে কোনো লাভ নেই স্যার, যতক্ষণ না আপনাদের কাছে উপযুক্ত প্রমাণ। মেরে আমরা কথা বলি না উকিল বাবু, উপযুক্ত প্রমাণ চাইছেন তো সেটা খুব তাড়াতাড়ি আপনার সামনে পেশ করা হবে। এখন আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ, চলুন স্যার। কড়া নজর রাখো এদের ওপর। দুজনের মধ্যে কেউ তো মিথ্যে কথা বলছে, হয় বাদল না হয় বীর। স্যার, এটা বাদল করেনি, ওই জন্য তো শিবের রেকর্ডিং করেছে যাতে অন্য কাউকে ফাঁসাতে পারে। স্যার, খুনি এই বীরও তো হতে পারে, কারণ ও নিতাকে ভালোবাসতো। তোমরা এটা কেন ভাবছো না যে খুনি গজেন্দ্র হতে পারে, ওই কোচ? কারণ ও তো একতরফা ভালোবাসতো নিতাকে। স্যার, আমার মনে হয় এটা বাদলই করেছে। স্যার, আপনি নিতার শরীরে আঘাতের চিহ্নগুলো দেখেননি? ডক্টর সালুঙ্কেও তো বলেছে কেউ ওকে রোজ মারধর করতো, রোজ অত্যাচার করতো। স্যার, এটা বাদলই কিন্তু করেছে। বীর এটা বললো যে নিতা কখনোই ওকে বলেনি যে বাদল ওকে খুব মারধর করতো। স্যার স্যার মহিলারা এইসব কথা শেয়ার করে না। স্যার, আমি জানি এটা, কারণ আমার প্রতিবেশী আছে এরকম। বুঝতে পারছি পূর্বে, কিন্তু তার জন্য প্রমাণ চাই। বাদলের বিরুদ্ধে আমাদের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই। পূরবী, আমার মনে হয় তোমার একটু রেস্টের প্রয়োজন। তুমি বাড়ি যেতে পারো যদি স্যার বলেন তাহলে। দেখো, যদি বাড়ি যেতে ইচ্ছে করে তো তুমি যেতে পারো। আজ তো এর একটা শেষ দেখেই ছাড়বো।
কতদিন এইভাবে কাঁদবে? এই লড়াইটা তোমায় নিজেকেই লড়তে হবে। কতদিন এইভাবে চুপ করে মার খাবে? কিরকম নির্দয়ের মতন মেরেছে। একজন মানুষ এত নীচ হয় কি করে? না না, এটা উনি মারেননি। মানে যখন উনি মারছিলেন তখন আমি বাঁচার জন্য হাত তুললাম, ব্যাস তখনই এই আঘাত লাগলো। এখন এই আঘাতগুলো লুকিয়ে কোনো লাভ নেই। সাহসের সাথে কাজ করো, আরও সম্মুখীন হও। কালকে সকালে গিয়েই ওর নামে পুলিশে রিপোর্ট লেখাও। এটা আপনি কি বলছেন? আমি আমার স্বামীর বিরুদ্ধে কি করে কমপ্লেন করতে পারি? আমি ওনাকে ছাড়তে পারবো না। কেন? মানে সারা জীবন ধরে মার খেতে থাকবে, তাই না? মা আয়। এত ছোট আমার ছেলে, ওকে নিয়ে আমি কার দৌড়ে দৌড়ে ঘুরবো? কে আশ্রয় দেবে আমাদের? যখনই বাড়ি ছাড়ার কথা ভাবি তখনই ওর ভবিষ্যতের চিন্তা আমার মাথায় আসে। কি হবে ওর? কোথা থেকে আনবো টাকা? এর চিন্তা না থাকলে কবে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে চলে যেতাম। এত মার তো সহ্য করতে হতো না বসে বসে। মারছিল যখন আমি বাঁচার জন্য হাত তুললাম তখনই এই আঘাতটা লাগলো। নিতার তো অ্যাফেয়ার ছিল বীরের সাথে, আরও বাদলকে ছেড়ে অস্ট্রেলিয়াও চলে যাচ্ছিল। তাহলে বাদলের অত্যাচার কেন সহ্য করবে? হতে পারে এই আঘাতের চিহ্ন কোনো মারধরের নয়। সালুঙ্কে স্যার, আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই, কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো, কি বলছো? স্যার স্যার আমার এতদিন মনে হতো বাদল নিতাকে মারতো। তো হিউম্যান রিফ্লেক্স অ্যাকশনে এই হাত দুটো সামনে আসা উচিত নিজেকে বাঁচাতে। তো আঘাতের চিহ্ন এখানে হবে না? হ্যাঁ ঠিকই তো, যেরকম বিনীতার হাতে আছে। রাইট। কিন্তু স্যার নিতার আঘাতের চিহ্ন ওর আঙুলের ওপর, ওর কোমরে আর ওর পায়ে রয়েছে। তাহলে এই আঘাতটা ওর ক্রিকেটের পিচে লাগেনি তো? রাইট পূর্বী, তুমি যা বলছো একদম ঠিক। আমারও মনে হচ্ছে এই ধরনের চোট বলের আঘাতে হয়েছে। আচ্ছা, ওই যে মেয়েটা মডেলিংও তো করতো, তাহলে ও নিজের এই চোটের চিহ্নগুলো ভিনিগার দিয়ে লুকোতো। স্যার স্যার আরেকটা ফেভার চাই। বলো। 1 মিনিট স্যার, এইটা আরেকবার চেক করে নিন। স্যার, প্রবলেম সলভ হয়ে গেছে। আরে বাহ, আমাকেও বলো কি করে সলভ করলে। পঙ্কজ, তুমি সামনে এসো। আরে আরে পূরবী, তুমি পঙ্কজকে কিছু করবে না তো? না স্যার। আরে আরে পূরবী, আরে এসব কি? আরে আরে কি করছো? কি হয়েছে পূরবী? স্যার স্যার নিতার শরীরে কোনো রকম ডিফেন্সিভ ইনজুরিস নেই। আরে বাবা, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না, কিন্তু তুমি বলতে কি চাইছো? স্যার নিতা যে আঘাতটা পেয়েছে সেটা নিজেকে বাঁচাতে গিয়ে পায়নি, বরং বল লাগার জন্য পেয়েছে। বল? হ্যাঁ স্যার, এই দেখুন।
অভিষেক, স্মৃতি, বৈভব, এরা আবার কারা? স্যার এরা সেই ক্রিকেটার যাদের মৃত্যু ফাস্ট বল লাগার জন্য হয়েছে, মাথায় লাগার জন্য। আমি এটা ডক্টর সালুমকে কেউ দেখিয়েছি, আর ওনাকে জিজ্ঞেস করেছি যে নিতার সাথে এরকম কিছু হয়েছিল কিনা। উনি কি বললেন তাতে? স্যার সালুমকে স্যার সাপোর্ট করেছেন। উনি বলেছেন যে বল লাগার জন্য যে কোনো কিছু হতে পারে, ব্রেইন ড্যামেজ, স্পাইনাল কর্ড ইনজুরিজ, যা খুশি, 1 সেকেন্ডে মৃত্যু হতে পারে। এই মাথায় আঘাত লাগার ব্যাপারটা, এই আইডিয়াটা কোথা থেকে পেলে? স্যার ওই ভেঙে যাওয়া হেলমেটটা থেকে। আচ্ছা, হেলমেট ভাঙা থাকার কারণে নিতা খালি মাথায় অনেক রাত অবধি ক্রিকেট খেলছিল আর বল এসে সোজা মাথায় লাগে। তাহলে তো এটা ওরই কাজ হতে পারে। এটা আপনি কি করছেন স্যার? কি করছেন আপনি? স্যার আমি যখন কোনো ভুল করিনি তখন হাত করা কেন? খুন করেছো তুমি, নিতাকে খুন, তাই হাত করা তো পড়াতেই হবে। আপনাকে আমি আগেও বলেছি যে নিতা আমার ফেভারিট খেলোয়াড় ছিল। ফেভারিট স্টুডেন্ট ছিল, সেই কারণে এক্সট্রা কোচিং দিতে, হ্যাঁ? হেলমেট ছাড়া প্র্যাকটিস করাতে, মাথায় বল মেরে খুন করে দিয়েছো, তারপরে ওর বডি থেকে গলা কেটে লুকিয়ে দিয়েছো ওই বুটিকে। না স্যার, কাজটাও হয়ে গেল আর কেউ সন্দেহ করলো না। কি আপনারা মিথ্যে গল্প বানিয়ে আমাকে ফাঁসাচ্ছেন, কিন্তু আপনাদের কাছে আছেটা কি এটা প্রমাণ করার জন্য? ঠিক আছে, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে কি করছেন? এটা আমার একাডেমি, আমি যা বলবো তাই হবে এখানে। দাঁড়ান! তোমার একাডেমি? এটা তোমার একাডেমি কবে থেকে হলো? তুমি এখানে শুধু একজন কোচ। এই হলো প্রমাণ। ফটো দেখেই আমরা বুঝে গেছিলাম যে এই পিচ ছাড়া আর ভালো জায়গা হবে না তোমার নিতার মাথাটা লুকানোর জন্য। এটা ছাড়াও তোমার আঙুলের ছাপও আমরা পেয়ে গেছি। তোমার কাছে এখন অপরাধ স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ স্যার, আমি মেরেছি নিতাকে, কিন্তু আমি ওকে মারতে চাইনি। ও তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিল। হেলমেট তো ভেঙে গেছে, অন্য হেলমেট নিয়ে আসি। না, দরকার নেই, বিনা হেলমেটে খেলা শেখো। ওকে? কিন্তু স্যার চোট লেগে যাওয়ার ভয় থাকবে। হ্যাঁ, ভয় তো থাকবে, কিন্তু বল থেকে কি করে বাঁচতে হয় এটাও তো শিখতে হবে না? কিছু হবে না, খেলো। স্যার, আমি খুব ঘাবড়ে গেছিলাম। আমার মনে হয়েছিল আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল না? তাহলে বডিটা লুকানোর কি দরকার ছিল? কে বিশ্বাস করতো যেটা অ্যাক্সিডেন্ট একটা? কে বিশ্বাস করতো? তুমি ওর মাথাটা কেটে কেন লুকিয়েছিলে? নিতার মাথাতে বল লেগে গেছিল, আর ওই বলের চিহ্নটার মাথায় ছিল। আমার মনে হয়েছিল আমি ধরা পড়ে যাবো, তাই জন্য মাথাটা কেটে ওটাকে লুকিয়ে দিয়েছিলাম। শিবকে খুন করলে কেন তুমি? কিছুদিন আগে শিব আর বীরের ঝগড়া হয়েছিল, কারণ শিব নিতার ওপর নজর রাখতো, আর এই ব্যাপারটা আমি জেনে গেছিলাম। তাই আমি ভাবলাম ও বোধহয় আমাকে দেখে নিয়েছে। বস, আমি আপনার সাথে দেখা করতে চাই, একটা খুব দরকারি কথা আছে। কিন্তু আমি সত্যি বলছি স্যার, এটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি জেনে শুনে ওকে মারিনি।
শিবকে তো তুমি ইচ্ছে করে খুন করেছিলে। দুটো অপরাধ করেছো তুমি। তোমার বিচারটা এবার আদালত করবে। আসুন, কাম কাম কাম। আজকে থেকে আপনি আর আপনার ছেলে এখানে থাকবেন, আমার ফ্ল্যাটে আমার সাথে। আমি তো বুঝতেই পারছি না যে আমি আপনাকে ধন্যবাদ কি করে জানাবো। আপনার ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যা কিছু করছি নিজের জন্য করছি। নিজের জন্য মানে? মানে আমি এখানে একা থাকি, একদম একা। এখন তোমরা এসে গেলে তো আমারও কোম্পানি হয়ে যাবে। আজকে থেকে না আপনার গায়ে কেউ হাত তুলবে, না আপনাকে আপনার ছেলের ভবিষ্যতের জন্য কোনো রকম চিন্তা করতে হবে।